ভারতের ইতিহাসে সবচেয়ে বড়, সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে বেশি ধামাচাপা দেওয়া যৌন কেলেঙ্কারি আসলে কোনটি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে কিন্তু এমন একটা শহরের নাম উঠে আসবে যা গোটা বিশ্বে তার পবিত্রতা আর আধ্যাত্মিকতার জন্য পরিচিত। ঠিক, রাজস্থানের আজমের, সালটা 1992। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন একটি ঘটনার দলিল আর রিপোর্ট নিয়ে আলোচনা করতে চলেছি যা শুধু একটি অপরাধের ঘটনা নয়, বরং চরম ক্ষমতার অপব্যবহারের এক হিমশীতল প্রমাণ। একদমই। যেখানে ধর্ম, রাজনীতি আর তথাকথিত সামাজিক সম্মানের আড়ালে 250 জনেরও বেশি অপ্রাপ্তবয়স্ক মেয়ের জীবন তিলে তিলে ধ্বংস করে দেওয়া হয়েছিল। অতীতে এই বিষয়টা নিয়ে কথা বলা কতটা জরুরি সেটা বোধহয় আমরা সবাই বুঝতে পারছি। একদমই সায়ন্তন। তবে শুরুতেই একটা কথা খুব স্পষ্টভাবে বলে দেওয়া দরকার। আজকের এই আলোচনায় যৌন নির্যাতন, ব্ল্যাকমেল আর অপ্রাপ্তবয়স্কদের আত্মহত্যার মতো অত্যন্ত সংবেদনশীল কিছু বিষয় উঠে আসবে। অবশ্যই। তাই পুরো ঘটনাটি আমরা পূর্ণ মর্যাদার সাথে এবং কোনো রকম অতিরঞ্জন বা সেন্সেশনালিজম ছাড়া বিশ্লেষণ করব। কারণ এই ঘটনাটি জানা জরুরি। কিভাবে বছরের পর বছর এত বড় একটা অপরাধ সবার চোখের সামনে ঘটে গেল আর কেউ টেরও পেল না, সেটা বোঝা আমাদের সমাজ কাঠামোর স্বার্থেই খুব দরকার। ঠিক, এই জায়গাটাতেই আমার সবচেয়ে বড় বিস্ময়। 250 জনের বেশি ভুক্তভোগী, এত বড় একটা সংখ্যা, অথচ দিনের পর দিন বিনা বাধায় এটা চলল কিভাবে? সেটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। অপরাধীদের তো একটা বিশাল বড় নেটওয়ার্ক থাকার কথা, আর অপরাধের প্রেক্ষাপটটাই বা কেমন ছিল? এটা বুঝতে হলে আমাদের ওই সময়ের আজমের শহর আর অপরাধীদের পরিচয়টা বুঝতে হবে। আজমের শরীফ দরগার নাম আমরা সবাই জানি। হ্যাঁ, খুবই পবিত্র একটা জায়গা। খাজা মঈনুদ্দিন চিশতির এই পবিত্র দরগায় প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন আধ্যাত্মিক শান্তি খুঁজতে। দরগার সেবায়েত হিসেবে খাদিম পরিবারের, বিশেষ করে চিশতি পরিবারের সমাজে তখন প্রচুর সম্মান, প্রতিপত্তি আর প্রভাব ছিল। মানুষ তাদের অন্ধের মতো ভক্তি করত। আচ্ছা, একদিকে শহরের সবচেয়ে পবিত্র একটি ধর্মীয় জায়গার সাথে তাদের পারিবারিক যোগসূত্র, হ্যাঁ, যার কারণে সমাজে তো তাদের নিয়ে কেউ প্রশ্ন তোলার সাহসই পাবে না। একদমই তাই। আর অন্যদিকে সরাসরি শাসক দলের রাজনৈতিক ক্ষমতা, এই দুয়ের মিশেল তো তাদের জন্য একটা নিখুঁত ঢাল তৈরি করেছিল। হ্যাঁ সায়ন্তন, নিখুঁত এবং খুব শক্তিশালী একটা ঢাল। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর হল তাদের টার্গেট কারা ছিল সেই বিষয়টা। তাদের টার্গেট কারা ছিল? তাদের মূল টার্গেট ছিল আজমেরের সোফিয়া সিনিয়র সেকেন্ডারি স্কুল। এটি শহরের অত্যন্ত নামকরা একটা গার্লস স্কুল, যেখানে সমাজের উচ্চবিত্ত আর প্রভাবশালী পরিবারের মেয়েরা পড়াশোনা করত। অপরাধীরা সুপরিকল্পিতভাবে এই স্কুলটিকেই বেছে নিয়েছিল। এটা কোনো সাময়িক উত্তেজনার বশে করা অপরাধ ছিল না, এটা ছিল অত্যন্ত ঠান্ডা মাথার, বলতে পারেন প্ল্যান্ড প্রিডেশন বা সুপরিকল্পিত শিকার। দাঁড়ান এক সেকেন্ড, এই জায়গাটা একটু গভীরে গিয়ে ভাবা যাক। তারা উচ্চবিত্ত পরিবারের মেয়েদের কেন টার্গেট করল? সাধারণত অপরাধীরা তো এমন ভুক্তভোগীদের খোঁজে যারা আর্থসামাজিকভাবে দুর্বল। হ্যাঁ, যাতে তারা প্রতিবাদ করতে না পারে। ঠিক, তো এখানে উল্টোটা কেন? এখানেই তাদের অপরাধী মস্তিষ্কের সবচেয়ে ভয়ঙ্কর দিকটা লুকিয়ে আছে। তারা খুব ভালো করে জানত যে 90-এর দশকের একটি রক্ষণশীল সমাজে উচ্চবিত্ত পরিবারের সবচেয়ে বড় দুর্বলতা হল তাদের সামাজিক সম্মান। ওহ, বুঝতে পারছি। এই পরিবারগুলোর মেয়েরা যদি যৌন নির্যাতনের শিকার হয়, তবে পরিবারগুলো পুলিশের কাছে যাওয়ার বদলে সম্মানের ভয়ে বিষয়টা চেপে যাবে। রাইট। অর্থাৎ ভুক্তভোগীর পারিবারিক সম্মানটাই ছিল অপরাধীদের সবচেয়ে বড় নিরাপত্তা গ্যারান্টি। অবিশ্বাস্য। অপরাধীদের ক্ষমতা আর প্রেক্ষাপট তো বোঝা গেল, কিন্তু তারা এই শত শত মেয়েকে ফাঁদে ফেলত কিভাবে? 1990 সাল, তখন তো হাতে হাতে স্মার্টফোন ছিল না, সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট কিছুই ছিল না। পদ্ধতিটা আসলে শুরু হতো খুব চেনা একটা ছকে, যাকে আমরা বলি গ্রুমিং বা ধরুন বিশ্বাস অর্জন করা। আচ্ছা। ফারুক চিস্তি প্রথম টার্গেট করে সোফিয়া স্কুলের বাইরের এক অপ্রাপ্তবয়স্ক ছাত্রীকে। মেয়েটির বয়স ছিল হয়তো 15 বা 16। ফারুক প্রথমে খুব মিষ্টি কথা, উপহার আর ভরসা দেওয়ার মাধ্যমে তার বিশ্বাস অর্জন করে। প্রথমে একটা ফ্রেন্ডলি অ্যাপ্রোচ। একদম। এরপর একদিন সে মেয়েটিকে ঘুরতে যাওয়ার নাম করে শহরের বাইরে একটা ফার্ম হাউসে নিয়ে যায়, আর সেখানে মেয়েটির ওপর
পাশবিক যৌন নির্যাতন চালানো হয়। ওহ গড। শুধু তাই নয় সায়ন্তন, সেই মুহূর্তের বেশ কিছু আপত্তিকর ছবিও তারা ক্যামেরাবন্দি করে রাখে। আর এই ছবিগুলোই তো ব্ল্যাকমেলের মূল হাতিয়ার হয়ে ওঠে, তাই না? ঠিক ধরেছেন। মেয়েটিকে বলা হয় এই নেগেটিভ আর ছবিগুলো নষ্ট করার একটাই শর্ত। কি শর্ত? তাকে তার অন্য কোনো বান্ধবীকে এই ফার্ম হাউসে নিয়ে আসতে হবে। যদি সে তা না করে, তবে এই ছবিগুলো পুরো আজমির শহরে ছড়িয়ে দেওয়া হবে। তার পরিবারের সম্মান একেবারে মাটিতে মিশে যাবে। এটা তো রীতিমতো একটা ভয়ঙ্কর অপরাধমূলক পিরামিড স্কিম। একদম তাই। আমরা মাল্টিলেভেল মার্কেটিং বা পিরামিড স্কিমে দেখেছি যে একজন প্রতারিত হলে তাকে বলা হয় নিজের টাকা ফেরত পেতে আরও দুজনকে নিয়ে আসতে। এখানে তো পণ্যের বদলে ব্যবহার করা হচ্ছিল এক একটা কিশোরীর জীবন। বাঁচার তো কোনো উপায়ই ছিল না। ঠিক এই পিরামিড স্কিমের মডেলেই একটা ভয়াবহ চেইন রিয়াকশন তৈরি হয়। একটা মেয়ে নিজের সম্মান বাঁচাতে চরম মানসিক চাপের মুখে পড়ে নিজেরই বেস্ট ফ্রেন্ডকে ডেকে আনছে। বাপরে। তারপর সেই বেস্ট ফ্রেন্ডকে নির্যাতন করা হচ্ছে, তার ছবি তোলা হচ্ছে, আর তাকেও একই শর্ত দেওয়া হচ্ছে। এভাবেই ১৯৯০ থেকে ১৯৯২ সালের মধ্যে ১১ থেকে ২০ বছর বয়সী প্রায় ২৫০ জনের বেশি মেয়ে এই নরককুণ্ডে গিয়ে পড়ে। মানে ভাবতে গেলে গা শিউরে ওঠে। আর অপরাধীদের দলটাও নিশ্চয়ই ততদিনে বড় হয়েছে। হ্যাঁ, বাড়তে থাকে। ফারুক চিস্তিদের সাথে স্থানীয় রাজনৈতিক কর্মী, গুন্ডা আর সাধারণ অপরাধীরাও যুক্ত হয়। দলের সদস্য সংখ্যা গিয়ে দাঁড়ায় ১৮ জনে। কিন্তু অতিথি, একটা প্রশ্ন বারবার মনে আসছে। ২৫০ জন মেয়ে বছরের পর বছর এই অমানবিক ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, আর কেউ কিছু টের পেল না? বাবা মা, শিক্ষক, কেউ না? টের পেয়েছিল, কিন্তু অন্যভাবে। মানসিক যন্ত্রণা, অপরাধবোধ আর বাবা মায়ের কাছে মুখ খোলার ভয়ে সোফিয়া স্কুলের বেশ কয়েকজন ছাত্রী বাধ্য হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। এত বড় একটা মানসিক চাপ ওই বয়সে নেওয়া তো অসম্ভব। কিন্তু সমাজ তখনও আসল কারণটা খুঁজতে চায়নি। ৯০-এর দশকে সেই সমাজে ভিকটিম ব্লেমিং বা আক্রান্তকে দোষারোপ করার প্রথা এতটাই তীব্র ছিল যে মেয়েরা জানত মুখ খুললে সমাজ ফারুক চিস্তিকে নয়, বরং তাদেরই চরিত্রহীন বলে দাগিয়ে দেবে। এই নীরবতাই ছিল অপরাধীদের সবচেয়ে বড় অস্ত্র। যখন এতগুলো মেয়ে এই নিশ্ছিদ্র ফাঁদে আটকে, তখন এই পিরামিড স্কিমের জালটা ছিঁড়ল কিভাবে? কেউ তো নিশ্চয়ই মুখ খুলেছিল, না হলে শহরের সীমানা পেরিয়ে এই খবর বাইরে এলো কি করে? কারণে একটা সাধারণ ভুল, মানে আসলে ১৯৯২ সালে আজমের শহরের একটি ছোট ফটো স্টুডিওতে এক ব্যক্তি আসে কিছু নেগেটিভ থেকে ছবি ডেভেলপ করতে। ও, তখন তো আর ডিজিটাল ক্যামেরা ছিল না। একদমই তাই। ফিল্ম রোল কেমিক্যাল দিয়ে ধুয়ে ছবি বানাতে হতো। তো সেই স্টুডিওর কর্মকর্তারা নেগেটিভগুলো ডেভেলপ করতে গিয়ে রীতিমতো চমকে যায়। তারা ছবিগুলো দেখে ফেলে এবং কৌতূহলবশত সেগুলো কপি করে নিজেদের বন্ধুদের দেখায়। মানে সিক্রেসিটা ওখানেই ভেঙে গেল। হ্যাঁ, সেই বন্ধুরা আবার তাদের বন্ধুদের দেখায়। এভাবেই মাত্র কয়েকদিনের মধ্যে ওই আপত্তিকর ছবিগুলো পুরো আজমের শহরে হাত ঘোরে। কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি! তার মানে শহরের সাধারণ মানুষ, এমনকি ওই মেয়েগুলোর পরিবারের হাতেও ছবিগুলো পৌঁছাতে শুরু করে। ঠিক তাই। পরিবারগুলো যখন সেই ছবিতে নিজেদের বাড়ির মেয়েদের চিনতে পারে, তখন তাদের পায়ের তলা থেকে মাটি সরে যায়। স্বাভাবিক। সোফিয়া স্কুলের ওই আত্মহত্যার ঘটনাগুলোর পেছনের আসল কারণটা সবার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যায়। পুরো শহরে একটা চাপা উত্তেজনা, ক্ষোভ আর কান্নার রোল পড়ে যায়। কিন্তু এই চাপা ক্ষোভটাকে জাতীয় স্তরে একটা খবরের রূপ দিল কে? কারণ প্রশাসন তো তখন পুরোটাই অপরাধীদের পকেটে। এখানেই আসে সাংবাদিকতার সাহসের প্রশ্ন। দৈনিক নবজ্যোতি নামের একটি স্থানীয় খবরের কাগজে ১৮ই মে ১৯৯২ তারিখে সাংবাদিক সন্তোষ গুপ্ত চরম ঝুঁকি নিয়ে প্রথমেই খবরটি বিস্তারিতভাবে প্রকাশ করেন। বাহ, বিরাট সাহস! খবরটা ছাপা হওয়ার পর পুরো আজমের শহর স্তব্ধ হয়ে যায়। মানুষ রাস্তায় নেমে আসে, কিন্তু ঠিক এই জায়গাতেই রাজনৈতিক ক্ষমতাবানরা তাদের সবচেয়ে নোংরা চালটা চালে। সায়ন্তন, নোংরা চাল মানে অপরাধ ধাপাচাপা দেওয়ার চেষ্টা? হ্যাঁ, কিছু প্রভাবশালী ব্যক্তি আর রাজনৈতিক নেতা এই ঘটনাকে রাতারাতি একটি হিন্দু মুসলিম দাঙ্গার রূপ দেওয়ার চেষ্টা করে। আচ্ছা, নথিপত্র আর রিপোর্টগুলো দেখেছি, সেগুলো কিন্তু পরিষ্কার বলছে যে এটা কোনোভাবেই কোনো ধর্মীয় সংঘাত বা উদ্দেশ্য প্রণোদিত ধর্মীয় আক্রমণ ছিল না, তাই না? একদম ঠিক।
অপরাধীরা কিন্তু মেয়েদের ধর্ম দেখে টার্গেট করেনি। তারা টার্গেট করেছিল স্কুলের নাম আর মেয়েগুলোর পারিবারিক স্ট্যাটাস দেখে, যাতে ব্ল্যাকমেল করা সহজ হয়। হ্যাঁ সায়ন্তন, আপনি একদম ঠিক ধরেছেন। ক্ষমতাশালীরা যখন ধরা পড়ে যায় তখন নিজেদের পিঠ বাঁচাতে মূল ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই সাম্প্রদায়িক রূপ দেয়াটা স্রেফ একটা ক্লাসিক ডাইভার্সন ট্যাকটিক্স ছিল। রাইট। অপরাধীদের একমাত্র ধর্ম ছিল ক্ষমতা। ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে তারা সাধারণ মানুষের আবেগকে কাজে লাগাতে চেয়েছিল, যাতে কেউ আসল অপরাধীদের শাস্তি নিয়ে কথা না বলে, বরং নিজেদের মধ্যে মারামারি করে। আর যারা সত্যটা তুলে ধরার চেষ্টা করেছিল, তাদের ওপর নেমে আসে ভয়ঙ্কর আক্রমণ। মদন সিং নামের দৈনিক নবজ্যোতির আর একজন রিপোর্টারকে প্রকাশ্য রাস্তায় গুলি করা হয়। তিনি যখন হাসপাতালে ভর্তি, তখন আত্মায়ীরা হাসপাতালের বিছানায় গিয়েও তাকে লক্ষ্য করে আবার গুলি চালায়। ভাবা যায় এত ক্ষমতাশালী আর রাজনৈতিকভাবে যুক্ত অপরাধীদের বিরুদ্ধে দাঁড়ানো স্থানীয় সাংবাদিকদের জন্য কতটা ভয়ের ছিল। মানে হাসপাতালের বেডে গিয়ে গুলি করার অর্থ হলো প্রশাসনকে বুড়ো আঙুল দেখানো। আচ্ছা, এরপর কি এই 250 জন মেয়ের পরিবার আদৌ বিচার পেল? আইনি লড়াইয়ের দিকে কিভাবে এগোলো এই কেস? বিচার প্রক্রিয়াটা শুনলে আপনি আইনের ওপর থেকে ভরসা হারিয়ে ফেলতে পারেন সায়ন্তন। কেন? কি হয়েছিল? সাংবাদিকরা খবর করার পর প্রবল জনরোষ তৈরি হয়। সেই চাপে পড়ে সেপ্টেম্বর 1992 সালে পুলিশ 18 জনের বিরুদ্ধে চার্জশিট গঠন করতে বাধ্য হয়। আচ্ছা, কিন্তু এত কিছুর পরও জানেন, ওই 250 জনের মধ্যে মাত্র 32 জন মেয়ে পুলিশের কাছে এসে অভিযোগ দায়ের করতে পেরেছিল। মাত্র 32 জন? কেন? এত বড় ঘটনার পর তো সবার একজোট হয়ে প্রতিবাদ করার কথা। কারণটা শুধু ভয় বা সম্মান ছিল না। আমাদের বুঝতে হবে সিস্টেম কিভাবে কাজ করছিল তখন। ভুক্তভোগীদের কাছে পুলিশ মানেই ছিল সেই প্রশাসন যাদের ওপর ওই চিস্তি পরিবারের রাজনৈতিক প্রভাব ছিল। ও আচ্ছা। অর্থাৎ বিচার চাইতে যাওয়ার জায়গাটাই ছিল অপরাধীদের প্রভাব বলয়। প্রতিনিয়ত হুমকি দেয়া হতো, সামাজিকভাবে একঘরে করে দেওয়ার ভয় দেখিয়ে বাকিদের মুখ বন্ধ করে দেয়া হয়। রক্ষকই ভক্ষক যাকে বলে। হ্যাঁ, এবং বিচার চলাকালীন এই 32 জনের মধ্যেও অনেকেই মানসিক চাপে ভেঙে পড়ে। তারা বয়ান পাল্টে ফেলে। শেষ পর্যন্ত মাত্র 2 জন সাহসী মেয়ে সমস্ত চাপ উপেক্ষা করে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে অপরাধীদের বিরুদ্ধে তাদের জবানবন্দিতে অনড় থাকে। মাত্র 2 জন মেয়ে? ভাবা যায়, পুরো একটা সিস্টেমের বিরুদ্ধে, ক্ষমতাশালী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ওই 2 জন কিশোরীর লড়াই কতটা কঠিন ছিল তা তো কল্পনাও করা যায় না। কিন্তু কোর্টের রায় কি হলো শেষে? 1998 সালে প্রথম রায়ে 8 জন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। মনে হলো যেন বিচার পাওয়া গেল। কিন্তু 2001 সালে রাজস্থান হাইকোর্ট অদ্ভুত এক রায়ে এই 8 জনের মধ্যে 4 জনকে প্রমাণের অভাবে বেকসুর খালাস করে দেয়, আর বাকিদের যাবজ্জীবন কমিয়ে মাত্র 10 বছরের সাজা দেয়। আর মূল ষড়যন্ত্রকারী ফারুক চিস্তি, যে পুরো পিরামিড স্কিমটা তৈরি করেছিল, ফারুক চিস্তি আইনের ফাঁক ফোকর কাজে লাগানোর চরম উদাহরণ তৈরি করে। সে নিজেকে সিজোফ্রেনিয়া বা মানসিক রোগী হিসেবে দাবি করে। মানে বাঁচার জন্য পাগলের নাটক। একদম। তার আইনজীবীরা প্রমাণ করার চেষ্টা করে যে অপরাধের সময় সে মানসিকভাবে সুস্থ ছিল না, তাই তাকে ছাড় দেওয়া হোক। এই নাটকের কারণে বছরের পর বছর শুনানি পিছোতে থাকে। অবশেষে 2007 সালে ফাস্ট ট্র্যাক কোর্ট তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও 2013 সালে হাইকোর্ট তাকে মুক্তি দেয়। মুক্তি দেয়? কি যুক্তিতে? যুক্তি দেওয়া হয় সে ইতিমধ্যে বিচারাধীন বন্দী হিসেবে অনেকদিন সাজা ভোগ করেছে। এটা তো একটা আস্ত প্রহসন। একটা লোক শত শত মেয়ের জীবন ধ্বংস করে দিল, আর কোর্ট বলছে সে অনেক সাজা ভোগ করেছে। যেখানে 15 বছরের সেই মেয়েরা আজ 47 বছরের প্রৌঢ়া, তারা তো আজও প্রতিদিন সাজা ভোগ করছে। দুর্ভাগ্যজনক হলেও এটাই সত্যি সায়ন্তন। তবে এই আইনি লড়াইয়ের শেষ অধ্যায়টা লেখা হয়েছে একদম সম্প্রতি। দীর্ঘ 32 বছর পর 2024 সালের 20 আগস্ট পক্সো আদালত আরও 6 জন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। কাদের? এদের নাম নাফিস চিস্তি, সেলিম চিস্তি, ইকবাল ভাটি, সৈয়দ জেন্দ হুসেন, সোহেল গনি আর নাসিম ওরফে টারজান। 32 বছর! একটা বিচার পেতে 3 দশক পেরিয়ে গেল। এটাকে কি জাস্টিস বলা যায়? আর ওই 18 জনের বাকিদের কি হলো? তাদের অনেকেই আজ আর বেঁচে নেই। আবার আলমাস নামের এক অভিযুক্ত
1992 সাল থেকে আজ পর্যন্ত মানে গত 34 বছর ধরে পলাতক। পুলিশ আজও তাকে খুঁজে পায়নি। ভাবা যায় না। এখানেই একটা মেকানিজমের কথা না বললেই নয় সায়ন্তন। একে বলা হয় এক্সর্শন ট্যাকটিক্স বা ক্লান্ত করে দেবার কৌশল। ক্ষমতাশালীরা আইনি দীর্ঘসূত্রিতার মাধ্যমে ভুক্তভোগীদের আর্থিকভাবে, সামাজিকভাবে আর মানসিকভাবে এতটাই ক্লান্ত করে দেয় যে একসময় তারা নিজেরাই হাল ছেড়ে দেয়। ঠিক। আইনি ধারার বাইরে গিয়ে যদি আমরা সামাজিক দিকটা দেখি, অতিথি, এই ঘটনাটি সমাজ হিসেবে আমাদের ঠিক কতটা নগ্ন করে দেয়? ওই 250 জন মেয়ের জীবনের দীর্ঘস্থায়ী প্রভাব কি ছিল? সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো ওই 250 জন মেয়ের কি হয়েছিল তা আমরা আজও পুরোপুরি জানি না। হ্যাঁ, সেটা একটা বিরাট প্রশ্ন। কেউ কেউ আত্মগ্লানিতে ভুগে আত্মহত্যা করেছে, কেউ রাতারাতি শহর ছেড়ে অন্য রাজ্যে গিয়ে নতুন পরিচয়ে বাঁচার চেষ্টা করেছে, আর যারা থেকে গিয়েছিল তারা প্রতিনিয়ত আতঙ্কে ভুগেছে। কেউ হয়তো বিয়ের আসরে বসে ভয়ে সিটিয়ে থেকেছে, এই বুঝি কেউ ওই পুরনো ছবি নিয়ে হাজির হলো। মানে যে মেয়েটা ব্ল্যাকমেলের শিকার হলো, সমাজ অপরাধীদের ছেড়ে সেই মেয়েটাকেই সারা জীবনের জন্য কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখলো। একদম। সমাজের মানসিকতা কতটা বিকৃত ছিল তার একটা উদাহরণ দিই। বলুন। ওই ঘটনার পর আজমেরের আশপাশের অনেক পরিবার যখন নিজেদের ছেলেদের জন্য পাত্রী খুঁজত, তারা বিয়ের আগে লুকিয়ে যাচাই করত যে মেয়ের নাম ওই ভুক্তভোগীদের তালিকায় আছে কিনা। সিরিয়াসলি? এটা তো মানে জাস্ট অমানবিক। হ্যাঁ, মেয়েদের মনে করা হতো দাগী বা সম্মানহীন। সমাজ একবারও ভাবল না যে ওই মেয়েরা ভুক্তভোগী, তারা অপরাধী নয়। এটা তো একটা সম্পূর্ণ সিস্টেমিক ফেলিওর বা প্রাতিষ্ঠানিক ব্যর্থতা বলা যায়। ঠিক। স্কুল ব্যর্থ হয়েছে একের পর এক আত্মহত্যার কারণ না খুঁজে। সমাজ ব্যর্থ হয়েছে সম্মানের নামে মেয়েদের চুপ করিয়ে রেখে। রাজনীতি ব্যর্থ হয়েছে অপরাধীদের ক্ষমতার চেয়ারে বসিয়ে। আর আমাদের আইনি ব্যবস্থা, তারা ব্যর্থ হয়েছে বিচার দিতে 32 বছর সময় নিয়ে। একদমই তাই। মাধ্যম হয়তো আজ বদলেছে। আজ 1990 সালের সেই ফিল্ম ক্যামেরার জায়গায় স্মার্টফোন এসেছে, সোশ্যাল মিডিয়া এসেছে, #MeToo মুভমেন্ট এসেছে। কিন্তু সমাজের এই মানসিকতা কি সত্যিই বদলেছে অতিথি? টেকনোলজি বদলেছে ঠিকই, কিন্তু ক্ষমতার জোরে ব্ল্যাকমেইল আর গ্রুমিংয়ের মূল কাঠামোটি আজও একই রয়ে গেছে সায়ন্তন। আজও ক্ষমতাশালী ব্যক্তিরা যখন দুর্বল কাউকে টার্গেট করে, তারা জানে যে সমাজ সবার আগে ওই ভুক্তভোগীর চরিত্র নিয়ে কাটাছেড়া করবে। এটাই সবচেয়ে হতাশার। এই ঘটনার সবচেয়ে বড় শিক্ষা হলো ভিকটিম ব্লেমিং বন্ধ করা। যতক্ষণ না আমরা ভুক্তভোগীকে দোষারোপ করা বন্ধ করছি, ততক্ষণ আমরা অপরাধীদেরই সাহায্য করে যাব। সাহসী মেয়েদের কথা শোনার মতো কান আর মানসিকতা তৈরি করাই আজ সবচেয়ে বড় প্রয়োজন। আজকের এই দীর্ঘ আলোচনা শেষে এসে পুরো ঘটনাটা আমাদের একটা খুব অস্বস্তিকর জায়গায় দাঁড় করিয়ে দেয়। তা তো বটেই। একটি শহর যা আধ্যাত্মিক শান্তি আর পবিত্রতার পথ দেখানোর জন্য বিশ্বজুড়ে পরিচিত, ঠিক সেখানে ধর্মের লেবাসে অপরাধীরা ফুলে ফেপে উঠেছিল। হ্যাঁ, বাহ্যিক পরিচয়, সামাজিক সম্মান আর রাজনৈতিক ক্ষমতা কিভাবে জঘন্যতম অপরাধের একটা দুর্ভেদ্য ঢাল হয়ে ওঠে, আজমিরের এই ঘটনা তার সবচেয়ে হিমশীতল প্রমাণ। একদমই সায়ন্তন। সবশেষে আমাদের আলোচনা থেকে একটা গভীর ভাবনার খোরাক রেখে যেতে চাই সবার জন্য। আমরা আজও সমাজের ক্ষমতাবান, আধ্যাত্মিক গুরু বা রাজনৈতিকভাবে সম্মানিত ব্যক্তিদের প্রায় অন্ধের মতো বিশ্বাস করি। এটা আমাদের সমাজের একটা বড় সমস্যা। আমরা ধরে নিই যে যাদের সমাজে এত প্রতিপত্তি, তারা নিশ্চয়ই নৈতিকভাবেও খুব উন্নত। কিন্তু সম্মান আর ক্ষমতার প্রতি এই অন্ধভক্তি কি আমাদের নিজেদের সমাজকে, আমাদের শিশুদের বিপদের দিকে ঠেলে দিচ্ছে না? ভীষণ জরুরি একটা প্রশ্ন। এই ক্ষমতাশালীদের সম্মানিত মুখোশের পেছনে আসলে কোন অন্ধকার লুকিয়ে আছে তা কি আমরা কখনো ভেবে দেখেছি? এই প্রশ্নটা নিজেদের করা খুব জরুরি। একদম। চারপাশের রেড ফ্ল্যাগ বা বিপদের সংকেতগুলোকে এড়িয়ে যাবেন না। নিজের ভেতরের ষষ্ঠ ইন্দ্রিয়কে বিশ্বাস করতে শিখুন। সতর্ক থাকুন, সচেতন থাকুন। আজকের এই গভীর বিশ্লেষণ এখানে শেষ করছি। Crime.